নমস্কার, পোস্ট এইডে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। গত দুদিন ধরে একটি বিষয় নিয়ে শুধুমাত্র টানাপোড়েন চলছে। কে সত্যি বলছে? মমতা বন্দ্যোপাধ্যায় তার টুইটারে দিল্লি থেকে যে মহিলা এবং তার শিশু কিভাবে দিল্লি পুলিশের দ্বারা অমানবিক আচরণের শিকার হয়েছে সেই খবর তিনি প্রকাশ করেছিলেন তার টুইটারের মাধ্যমে। কিন্তু তার একদিন পরেই দিল্লি পুলিশের তরফ থেকে পাল্টা বলা হয় যে পুরোটাই ভুয়ো, এরকম কোনো ঘটনা ওই মহিলার সঙ্গে হয়নি। এবং সেই মহিলা স্বীকারও করেছিলেন যে তাকে জোর করে বলানো হয়েছিল। কিন্তু আজ কলকাতায় আবার একটা অন্য স্টেটমেন্ট আমরা পেলাম। যে পরিবার, তার নাম সাজনুর পারভিন, তিনি আজ সরাসরি তৃণমূল ভবনে এসে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন যে দিল্লি পুলিশ জোর করে তাকে দিয়ে বলিয়ে দিয়েছে, সাদা কাগজে সই করিয়ে নিয়েছে, তার বাচ্চার সঙ্গে অমানবিক আচরণ করেছে, তাকে মারা হয়েছে, 25,000 টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, নানা রকম অভিযোগ। অর্থাৎ বলা যেতেই পারে অনেকটা থ্রিলার উপন্যাসের মতন প্রতিদিনই নতুন অভিযোগ কিন্তু সামনে আসছে। কিন্তু কোনটা ঠিক, এটাই আমাদের সবার প্রশ্ন। কারণ আমরা জানি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে গোটা দেশ জুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। পার্লামেন্ট থেকে, পার্লামেন্টের বাইরে এবং বিভিন্ন জায়গা বিরোধী দলগুলো প্রশ্ন তুলতে শুরু করেছেন যে এই নিবিড় সংবিধানের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশন কিছু দলিত নিম্নবর্গের মানুষদের ভোটের তালিকা থেকে বাদ দিতে চাইছে। আর বাংলায় তো আরও এক ধাপ এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতন আন্দোলন এবং হুঁশিয়ারি দিয়ে রেখে দিয়েছেন যে একটি নামও যদি ভোটার লিস্ট থেকে বাদ যায় তাহলে কিন্তু এর ফল ভালো হবে না, আমরা আন্দোলন দিল্লিতে নিয়ে যাব। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে অনুপ্রবেশকারী না শরণার্থী, এটাও কোথাও বোধহয় গুলিয়ে যাচ্ছে। এই নিবিড় সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশন সত্যিই যদি কোনো ভুয়ো ভোটারকে বাদ দিয়ে থাকেন বা বাদ যায় তাহলে সেটা তো দেশের পক্ষে ভালো। কিন্তু আমাদের রাজ্যের যে পরিযায়ী শ্রমিকরা যারা ভিন রাজ্যে কাজ করেন, বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক হিসাবে পরিচিত এবং যে রাজ্যে তারা কাজ করছেন বেশিরভাগই বিজেপি শাসিত রাজ্য, সেখানে তাদেরকে বাংলা বললেই তাদেরকে বাংলাদেশি, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা বলে তকমা দেওয়া হচ্ছে। কাউকে পুশব্যাক করা হচ্ছে, কাউকে ডিটেনশন সেন্টারে পাঠানো হচ্ছে। ফলে খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্ন জাগছে যে সত্যি তারা কি অনুপ্রবেশকারী না তাদের বৈধ পরিচয়পত্র আছে। হয়তো এটা জানার জন্যই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়া অত্যন্ত জরুরি, যা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের মামলা চলছে। গতকালও তার পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট দিয়েছে যে গণহারে নাম বাদ দিলে কোর্ট কিন্তু হস্তক্ষেপ করতে বাধ্য হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের বিরুদ্ধেও কোথাও একটা কড়া অবস্থান নিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারকরা। কিন্তু যেটা কাজ, যেটা করার নির্বাচন কমিশনকে করতে হবে সেটা তো করতেই হবে, সেখানে কোনো সংশয় নেই। কিন্তু যদি সত্যি সত্যি এই রিভিশন অর্থাৎ এই সংশোধনের মধ্যে বৈধ কোনো ভোটার বাদ পড়ে যায় সেটা অত্যন্ত খারাপ হবে। ফলে আমরা আলোচনা আজকে এই বিষয় নিয়ে যেটা করব যে সাজনুর পারভিন, যাকে নিয়ে এই বিতর্ক, তিনি কিভাবে তার বক্তব্য জানাচ্ছেন, তার বক্তব্য সেই সত্যি, যদিও পাল্টা বিজেপি শিবির থেকে বলা হচ্ছে যে তৃণমূল দল তাকে এখানে নিয়ে এসে তাকে দিয়ে জোর করে আবার মিথ্যে বলানো হচ্ছে, যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে সেটা ঠিক। কারণ আমরা জানি গতকালই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে পরিষ্কার বলেছেন যে সাইবার ইস্যুতে লিখিত অভিযোগ হবে এবং সেই লিখিত অভিযোগ করেছেন কাঁথির সাংসদ শুভেন্দু অধিকারী। সাইবার ক্রাইমে অভিযোগ করা হচ্ছে, প্রয়োজনে এফআইআর পর্যন্ত হতে পারে। কিন্তু আজ উল্টে কি হয়েছে, এই সাজনুরের পরিবার দিল্লি পুলিশের বিরুদ্ধে কলকাতা প্রগতি ময়দান থানায় কিন্তু ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন। এখন দেখার দিল্লি পুলিশ আর এদিকে কলকাতা পুলিশের আন্ডারে হয়ে গেল। এখন পুরো বিষয়টা দুই পুলিশের মধ্যে যুদ্ধ হয়ে যাবে। কিন্তু সবে শুরুতেই, অনুষ্ঠান শুরুতেই আমি যে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, সাজনুর পারভিন তিনি আজ কি বলেছেন তৃণমূল ভবনে গিয়ে তার বক্তব্য শুনবো, তারপরে আমরা আলোচনা শুরু করব। শুনুন কি বলেছেন। আর মাথাটাও ফুলে গেছিল পড়ে যে, তখন আমাদেরকেও হুমকি দিল 25,000 টাকা দিলে ছাড়বো, না হলে ছাড়বো না।
বললো তোমরা পশ্চিমবঙ্গ লোক মানেই তো বাংলাদেশি, পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি। এরকম করার পর আমাদেরকে তিনজনকে তিন জায়গায় করে দিয়েছিল, কারোর সাথে কারো দেখা করতে দিচ্ছিল না। আর ওরা উপর থেকে হুমকি দিচ্ছিল, বলো যে আমাদেরকে মমতা এভাবে এভাবে করতে বলেছে। এত ভয় দেখাচ্ছিল, এত অত্যাচার করছিল, বলার শেষ নাই। বাচ্চাগুলোকেও থাকতে দিচ্ছিল না, সাথে কেড়ে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল। আমরা শুনছিলাম সাজনুর পরিবহনের বক্তব্য। আমরা অনুষ্ঠান শুরু করব, তার আগে আমাদের যারা উপস্থিত অতিথি রয়েছে তাদের সঙ্গে আমি আলাপ করিয়ে দেবো। আমার ডান দিকে রয়েছেন বিজেপির মুখপাত্র সঞ্জিত ঘোষ, আমার বাদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কর্মী সমর্থক দেবব্রত রায়। দেবব্রত, আপনাকে স্বাগত। বাইরে থেকে আমাদের সঙ্গে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। দেবাশিসদা, আপনাকে স্বাগত। আমি প্রথম প্রশ্ন রাখবো সঞ্জিতদার কাছে। সঞ্জিতদা, সাজনুর পারভিন সত্যি তো ওরা তো খুব হতদরিদ্র মানুষ, যারা কাজের জন্য পেটের দায়ে ভিন রাজ্যে গিয়ে কাজ করতে গেছে। তারা আজকে যদি এইভাবে পুলিশের দ্বারা অত্যাচারিত হয় এবং পুলিশের চাপে পড়ে তাদেরকে বলিয়ে নেওয়া হয়, এটা অত্যন্ত অন্যায়। আমি জানি না তাদের ধর্ম দেখে এগুলো করা হচ্ছে কিনা, বা তারা সত্যি আদৌ তারা অনুপ্রবেশকারী কিনা, আমার কাছে সেই তথ্য নেই। কিন্তু যখনই মানবিক দিক থেকে যখনই আমরা দেখি কোনো বিষয়, তাহলে মনে হয় সত্যি এই বিষয়টা খতিয়ে দেখা উচিত। আপনাদের দলের তরফ থেকে অবশ্যই বলা হচ্ছে যে গোটা বিষয়টা সাজানোর ঘটনা। আজও আপনাদের তরফ থেকে বিধায়িকা অগ্নিমিত্রা পাল বক্তব্য রেখেছেন। আমি অগ্নিমিত্রাদির পাঠটা শোনাবো, তারপরে আপনার কাছে যাব। কি বলেছেন অগ্নিমিত্রাদি, শুনুন। আপনি পাকে পড়লেই, আপনার যে লুপ হোলস গুলো এক্সপোজড হলেই, আপনি এর আগেও সিবিআই অফিশিয়ালস, ইডি অফিশিয়ালস, তাদের নামে আপনি এফআইআর করেছেন। রাজীব কুমারের বাড়িতে সিবিআই আসার সাথে সাথে আপনি রাস্তায় বসে গেছেন। আপনার এই মোডাস অপারেন্ডি আমরা জানি, বাংলার মানুষ আমরা বুঝি। তাই আজকে আপনার এই প্রগতি ময়দান থানাতে এফআইআর করা, এটা আমরা অবাক হইনি। এটা প্রথম নয়। ফেক ভিডিও ছড়ানো পশ্চিমবঙ্গের মানুষের সুরক্ষা শুধু নয়, সারা দেশের 140 কোটি মানুষের সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলছেন শুধু আপনার পার্সোনাল এজেন্ডা, ভোট ব্যাংক। এটা কিন্তু এক্সপোজড, আপনি এক্সপোজড। কোথায় ছিল আপনার বাংলা আর বাঙালির প্রেম যখন আপনার রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যান 22 লক্ষ পরিযায়ী শ্রমিক আজ বাইরে কাজ করতে চলে গেছে, এখন বলছেন ফিরে আসো? আমরা শুনছিলাম অগ্নিমিত্রা পালের বাইট। আমি সরাসরি সঞ্জিতদার কাছে প্রশ্ন রাখবো। সঞ্জিতদা, এই এসআইআর নিয়ে গোটা দেশ জুড়ে কিন্তু আন্দোলন শুরু হয়েছে, বিরোধীদের অনেক প্রশ্ন, বিশেষ করে দিল্লি মহারাষ্ট্র ভোটের পর আরও বেশি প্রশ্ন সামনে আসছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের বি টিম হিসাবে কাজ করছে এবং যাতে ভোটে পজিটিভ রেজাল্ট বিজেপির দিকে যায়, সে কারণেই এই নিবিড় সংশোধনের কাজ হচ্ছে এবং যেখানে বৈধ ভোটারদের বার করে দেওয়া হচ্ছে এবং অভিযোগ তাই। এবং বিহারে ইতিমধ্যে আমরা জানি যে প্রায় 56 লক্ষ ভোটারকে সেখানে চিহ্নিতকরণ করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। এবার যদি বাংলা এই ধরনের ঘটনা হয় এবং যে হুঁশিয়ারি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দিয়েছেন, এবং আজকের যে ঘটনা, সাজনুর পারভিন তিনি আজকে কলকাতায় ফিরে এসে সরাসরি দিল্লি পুলিশের বিরুদ্ধেই অভিযোগ করছে, এটা কোথাও মনে হচ্ছে না যে এটা আপনাদের দলের বিরুদ্ধে যেতে পারে? দেখুন, প্রথমে যে কথাটা বলবো, এই এসআইআর নিয়ে যে জিনিসটা করছেন মাননীয় মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী, সেটা হচ্ছে গিয়ে তিনি তার গদি বাঁচানোর খেলায় খেলছেন। এবং এর আগে দিল্লি পুলিশ বলে দিয়েছেন এবং এভিডেন্স দিয়ে প্রমাণ করে দিয়েছেন এটা ভুয়ো। তারপরে আজকে দেখলাম সাজনুর পারভিনকে নিয়ে এসে তৃণমূল পার্টি অফিসে তাকে দিয়ে বলানো হচ্ছে 25,000 টাকা নিয়েছে, তার পুলিশ এইভাবে অত্যাচার করেছে। এগুলো টোটালটাই সাজানো ঘটনা। এবং একটা জিনিস হচ্ছে গিয়ে দেখুন, যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করছে, তারা এই রাজ্যে কোনো কলকারখানা কাজ করার কোনো জায়গা নেই, তার জন্য তারা কাজ করছে এবং সেই জায়গায় কাজ করছে, তারা কিন্তু শান্তিতে আছে, সুখে শান্তিতে রয়েছে। সুখে নেই কে?
মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী, কারণ তিনি বুঝতে পারছেন তার আর এর পরের ক্ষমতায় আসা চলবে না এবং যাবে না। কিন্তু সঞ্জিত দা, কিন্তু যেভাবে বাংলায় কথা বললে তাদেরকে অনুপ্রবেশকারী বা বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, এটাও তো ঠিক না। না না বলছি, বাংলায় কথা বললে গিয়ে তাদেরকে বলছে যে এটা, কিন্তু কেউ কোনো সাধারণ মানুষ বলছে না, এটা বলছে তৃণমূলের মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যাশ্রী। তিনি মিথ্যে কথা বলতে ভালোবাসেন এবং সেই জন্যই এই কথা। আমাদের কাছে কিছু উদাহরণ তো আছে, বিভিন্ন জায়গায় ঘটছে, গুরুগ্রামে ঘটেছে, রাজস্থানে ঘটেছে। না না, এখানে আমরাও একটা করে ভিডিও পাচ্ছি, তারা পরিষ্কার অর্থে বলছে আমরা বাইরে আছি, বাংলায় কথা বললে কোনো অসুবিধা নেই। যে সমস্যা দেখুন, বাংলায় কথা বলে বাংলাদেশিরা, বাংলায় কথা বলে পশ্চিমবঙ্গ তথা আমরা বাঙালি যারা, তারাও বাংলায় কথা বলি। বাংলার অস্মিতাকে নিয়ে উনি ছিলেমিনি খেলছেন। তার কারণ কি, আরেকটা কথা আপনাকে পরিষ্কার করে দিই, বাংলায় কথা বললে কেউ বাংলাদেশি নয়, কিন্তু দেখুন যদি অনুপ্রবেশ এবং যদি তিনি কাঁটাতারের বেড়া যদি টপকে আসেন, তার কাছে যদি তার প্রকৃত নথি যদি না থাকে, তাহলে সে বাঙালি, এবং বাঙালি বললেই যতগুলোকে আইডেন্টিফাই করেছে তাদের পদবিগুলো দেখুন, প্রত্যেকটাই দেখবেন রোহিঙ্গা, বাংলাদেশি, মুসলিম। তো এই যদি তার কাছে, আর একটা কথা আপনাকে আজকে পরিষ্কার অর্থে আবার বলছি, যদি তার কাছে 87 সালের পর যদি তার কাছে ডকুমেন্টস থাকে, তার কাছে সেই ডকুমেন্টসও যদি না থাকে, তার বাবা মায়েরা যদি এদেশীয় হয়, এখানকার ভোটার লিস্টে তাদের যদি নাম থাকে, তাহলে তাদের ভোটার কার্ড থেকে নাম বাদ যাবে না। 2003 সালেও এসআইআর হয়েছে, আবার হচ্ছে। তো এই এসআইআর হলে প্রকৃত অর্থে নির্বাচন কমিশন যে জিনিসটা নিয়েছে সেটা হচ্ছে ভুয়ো ভোটারদেরকে তাড়ানো। ভুয়ো ভোটার যদি চলে যায়, বাংলাদেশি রোহিঙ্গারা অনুপ্রবেশ, আপনারা যাদেরকে ধরছেন বা নির্বাচন কমিশন যেভাবে এই রিভিশনটা করছে, বা বিভিন্ন রাজ্যে যারা অনুপ্রবেশকারী হিসাবে যারা রয়েছে এবং বাংলা ভাষায় কথা বল, তারা ধরে নিচ্ছেন আপনারা তাদের ম্যাক্সিমামটাই অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলমান। এটাই বলতে চাইছেন তো? না না, এটা যেটা বলতে চাইছি, আমি শুধু বলতে চাইছি না, প্রমাণ প্রুফ, তার জন্যই আজকে এই জিনিসগুলো হচ্ছে। আজকে দেখুন পশ্চিম বাংলাতে বর্ডার এলাকাগুলোতে চলে যান, মানে পুরো জনভিত্তি একদম পুরো পাল্টে গেছে। সেখানকার মানুষদেরকে কথাবার্তার সঙ্গে পশ্চিমবঙ্গে যে ভাষা, সেই ভাষারও পরিবর্তন হয়েছে। তো তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে কাজ বিরোধী, না আরেকটা জিনিস বলে দিই, অনুপ্রবেশটা কিন্তু দেখার দায়িত্ব রাজ্য সরকার, না রাজ্য সরকারের যদি না থাকে তাহলে দায়িত্ব, আমি এটাও বলছি, দায়িত্ব কর্তব্য রাজ্য সরকারের মধ্যে পড়ে। তার কারণ কি, যখন কেন্দ্রীয় সরকার বারংবার বলার পরে, আপনি বলছেন জমি পাইনি বলে এই যে ধরুন আপনার ঘরের সামনেটাতে আপনি চাবি দিয়ে রাখলেন আর খিড়কি দরজা খুলে রেখে দিলেন, আপনার খিড়কি দরজাটা যখন, পেছন দরজাটা যখন বন্ধ করার জন্য মিস্ত্রির প্রয়োজন ছিল, আপনি যখন বারংবার বলেছেন আপনি দেননি, তাহলে আপনি কি দায়কে অস্বীকার করতে পারেন? তার মানে অনুপ্রবেশকারী সমস্যা আজকে এই প্রথম নয়, ইচ্ছাকৃতভাবে বাংলায় করা হয়েছে। তার একটাই কারণ, ভোট বৈতরণী পার করার জন্য। এবং এইটা বলতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শঙ্কিত, আতঙ্কিত এবং চিন্তিত। তার কারণ কি, 2026-এ যদি নির্বাচন কমিশন নিজস্ব দায় এবং আমাদের এখানে যারা ভুয়ো ভোটার, মৃত ভোটারকে যদি সাফ করে দেয়, পরিষ্কার জঞ্জাল যদি পরিষ্কার করে, তাহলে জানবেন মাননীয় মুখ্যমন্ত্রী দ্বিতীয়বারের জন্য, আমি আগেও বলেছি 21শে জুলাইও করার প্রয়োজন নেই, আর 26-এতেও তিনি আসবেন না। আপনি ভবিষ্যৎবাণী করছেন, সেই ভবিষ্যৎবাণী আদৌ মিলবে কিনা সেটা তো 2026-এ ভোটের পর আমরা দেখতে পাবো। কিন্তু তবে আমরা এটুকু বলতে পারি যে অনুপ্রবেশকারী একটা বড় সমস্যা, অনুপ্রবেশ একটা বড় সমস্যা, অবভিয়াসলি সেটা যে কোনো রাজ্যের কাছেই একটা চিন্তার বিষয়, বা দেশের সার্বভৌমত্ব বা নিরাপত্তার জন্য একটা চিন্তার বিষয়। মুখপাত্র অরিন্দম গোস্বামী জয়েন করেছেন। অরিন্দম বাবু, আপনাকে স্বাগত। আমি দেবব্রত বাবুকে চাইব। দেবব্রত বাবু, বারবার যে কথা বলছেন যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা, মুসলিম, এরা যেভাবে ঢুকে পড়েছে, তাতে ভোটার লিস্টে তারা নাম তুলে ফেলেছে, তারা বিভিন্ন আইডি বানিয়ে ফেলেছে, এবং তার জন্য রাজ্য সরকারই দায়ী। 1, 2, যদি সত্যি সত্যি কিছু উদাহরণ আমাদের সামনে আসে, তাতে আমরা দেখব যেমন অনুপ্রবেশের ঘটনাও ঘটছে, ঠিক একই রকমভাবে কিছু কিছু ক্ষেত্রে এমন মানুষদের ধরা হচ্ছে, বা তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, বা পুশব্যাক করা হচ্ছে, তারা কিন্তু জেনুইন। আমি জানি না সেই তথ্যগুলো কিভাবে সবার কাছে আসে, যেমন সাজনুর পারভিনের উদাহরণটা আমাদের সবার সামনে আসছে। তো আজকে আমরা দেখলাম পাল্টা সাজনুর পারভিনের পরিবারও
পাল্টা অভিযোগপত্র দায়ের করেছেন, এফআইআর দায়ের করিয়েছেন। উল্টো দিকে দিল্লি পুলিশে তো অভিযোগ দায়ের হয়েছেই বিজেপির তরফ থেকে। কিন্তু আজকে এই খবর যখন আমরা করছি, নিশ্চয়ই আপনিও জানেন, আজকে কিন্তু ক্যানিং, নদিয়া এই দুটো জেলা থেকেও প্রায় 7-8 জন ধরা পড়েছে। আর খাস কলকাতা টালিগঞ্জে একজন মহিলা ধরা পড়েছে, তার কাছে ভোটার কার্ড, আইডি কার্ড যেমন আছে এই দেশের, ঠিক ও দেশের পাসপোর্টও আছে, ও দেশের ভোটার কার্ডও আছে। ফলে এই জিনিসটা যে ঘটছে এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। দেবতোরা, দেখুন সঞ্জিত দার কথা আমি শুনছিলাম, কথা শুনে আমার মোটামুটি মনে হলো মোটামুটি 47 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশের বর্ডারগুলো পাহারা দিচ্ছে। তাহলে তো ঠিকই আছে, ঠিকই বলেছেন। যখন সারা দেশের বর্ডার মমতা বন্দ্যোপাধ্যায় মানে 80 বছর ধরে পাহারা দিচ্ছেন, তাহলে সব দায় দায়িত্ব মমতা ব্যানার্জি। কিন্তু কার্যত সেটা তো নয়। 2011 সালে তৃণমূল কংগ্রেস সাথে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন এবং কার্যভার গ্রহণ করেছেন এবং দেশের যে বর্ডার, মুখ্যমন্ত্রী তো এই বিষয় নিয়ে পার্লামেন্টে বক্তব্য রেখেছেন, সেটা অবশ্যই রেখেছেন। আমি সব তথ্য, দেখুন সব কিছুর পেছনে তথ্য রয়েছে, প্রমাণ রয়েছে। তথ্য প্রমাণ দিয়ে আমরা যদি কথা বলতে পারি, তাহলে আর এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির তথ্য নিয়ে কথা বলতে হয় না। প্রতিটা বিষয়ের পেছনে তথ্য রয়েছে। আমি কিছু উদাহরণ আমি দেবো, যে ডেমোগ্রাফি চেঞ্জ ইত্যাদি অনেকগুলো কথা আমি শুনলাম। এই ডেমোগ্রাফি চেঞ্জের যদি কথা বলেন, সারা দেশে একটা রীতি ছিল হাম দো হামারা দো বলে, যে জনসংখ্যা নিয়ন্ত্রণের যে ছিল, সেটা আমি বলছি না, নীতি আয়োগের রিপোর্টগুলো বলছে। সেখানে আমাদের যে বার্থ রেশিও যেটা বলে, ফার্টিলিটি রেট, সেটা দেখা যাচ্ছে 1.6 হয়ে গেছে। 1.6 মানে যেটা বোঝায় যে আমাদের জনসংখ্যা পশ্চিমবঙ্গে কমছে। কিন্তু এটাও যে তথ্য রয়েছে, পশ্চিমবঙ্গের জনসংখ্যা কমলে সেখানে অন্যান্যভাবে অবাঙালি জনসংখ্যা কিন্তু কার্যত বাড়ছে, তথ্য বলছে। কিন্তু আরও একটা তথ্য যেটা রয়েছে, আমরা কোন সূত্র থেকে পাই সেটাও আমি বলে দেবো। এবং আরেকটা জিনিস হয়েছে, যে নিয়ম হচ্ছে প্রত্যেক 10 বছরের সেন্সাস করার। কেন্দ্রীয় সরকার কী কারণে সেন্সাস এই 5 বছর ধরে করছে না, উত্তর নিশ্চয়ই মানে বিজেপির প্রতিনিধি বলতে পারবেন কেন করছেন না। নিশ্চয়ই কোনো কারণে তাদের ভয় আছে। এই যে একটা জুজু দেখায় বারে বারে, জুজু, এই রোহিঙ্গা জুজু, রোহিঙ্গা জুজু, বারে বারে একটা কথা রোহিঙ্গা জুজু। সেটা যদি দিল্লির নির্বাচনে রোহিঙ্গা জুজু, সেটা যদি মহারাষ্ট্রের নির্বাচনে রোহিঙ্গা জুজু, সেটা যদি বিহারের নির্বাচনে রোহিঙ্গা জুজু, একটাই জুজু। কিন্তু কার্যত রোহিঙ্গা কোনো ইস্যু, একদম ইস্যু এসছে, আমাদের কাছে তথ্য আছে। এবং আমরা যেটা বলছি, পৃথিবীতে সারা আপনার কাছে কি তথ্য আছে? আপনি যেটা বলছেন দিল্লি, মহারাষ্ট্রের রোহিঙ্গা ইস্যু বলছি, এই যে লাস্ট এসআইআর হলো, তথ্যটা সঠিকভাবে দিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই দেবো, নিশ্চয়ই। আমরা তথ্য ছাড়া কথা বলি। লাস্ট যে বিহারে যে ধরা বললো 53 লক্ষ রোহিঙ্গা নাকি ধরা পড়েছে। কোথায় কোথায়? 53 লক্ষ মানে ধরা পড়েছে। হ্যাঁ, বাতিল রোহিঙ্গা শব্দটা ব্যবহার করছেন, তাই তো বলছেন। তো যারা বাতিল তারা কোথায়? তারা কোথায়? অনুপ্রবেশকারী। তো কে বলে? কে বলে? আপনি কোথায় দেখেছেন অনুপ্রবেশকারী? না, একদম নয়, আপনি ভুল বলছেন। আপনি ভুল বলছেন। আপনি ভালো করে পড়েননি নির্বাচন কমিশনের যে তথ্য দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তাতে ভুয়ো ভোটার যাদের রয়েছে কিছু অংশ। শুনুন, কিছু লোক আছে যারা মৃত, কিছু মাইগ্রেট করেছে, আর কিছু লোকের খোঁজ পাওয়া যাচ্ছে না। ওখানে কোনো রোহিঙ্গা শব্দ কোথাও ব্যবহার হয়নি। আপনি জেনে ওখানে এই তথ্যটাও দিতে হবে যে শুভেন্দু অধিকারী একদম ক্যামেরার সামনে। আবার শুভেন্দু কেন আসবে? আপনি বিহারে বলেন কেন? অবশ্যই আপনার আরেকটা উদাহরণ দাও। এই যে এসআইআর, সেখানে মানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কি পাওয়া যাচ্ছে? আপনি বলবেন কুকুর, ডগের কথা বলবেন, কুত্তা বাবু, ঠিক আছে, তারা ভোটার কার্ড হিসেবে সোনিকা ট্রাক্টর, কার দেবী, এইসব পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ভালো কথা, এরকম তো হবেই, তো এরকম তো পাওয়া যাবে। আবার এই যে আর ডেমোগ্রাফি চেঞ্জ, এই যে উত্তরটা দিন না আজকে যে পাল্টা সাজনুর পারভিন আজকে এসে যে সাংবাদিক বৈঠক করে বললো, শুনুন, আমি কিছুক্ষণের জন্য ভক্ত হয়ে গেলাম। সাজনের প্রভুটা আমি পাশে সরিয়ে গেলাম, সত্যি কি মিথ্যা পরের কথা। আমি এক্ষুনি এটা পড়েছি, আমি একদম নাম ধরে বলেছি, অশোকনগরে 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার নাম শুনে এরা নাথুরামকেও ছাড়ছে না। তার নাম হচ্ছে নাথুরাম বিশ্বাস। আশ্চর্য, নাথুরামকে সে ছাড়ছে না। সে হরিয়ানায় কাজ করে, সেখানে তাকে মাঝরাতে তুলে নিয়ে গেছিলো, গিয়ে থানায় রেখে দিয়েছিল, রেখে 3-4 দিন আটকে রেখেছিল। সে ওখান থেকে পরে পালিয়ে এসছে টাকা পয়সা দিয়ে। সে বলছে অশোকনগরের 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাথুরাম বিশ্বাস। শুনুন তাহলে, মানে কাদেরকে এরা বাদ দিচ্ছে? তাকে আটকে রেখেছিল, বলছে আমাদের এই অবস্থা। আর একটা জিনিস হয়েছে, একজনকে ওই মালদার সে লোক, সে সম্ভবত রাজস্থানে বোধহয় ছিল, কাজ করতে যেত, পরিযায়ী শ্রমিক, এবং তাকে নিয়ে তুই ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছিল। এবং তারপর তাদের বাড়ির লোক জানেনি, থানায় আটকে রাখা হয়েছে। তারপর তাকে নাকি জেসিবি দিয়ে মানে পেলোডার দিয়ে তুলে বাংলাদেশে অনেকগুলো ঘটনা এই যে উত্তম গজবাসী, গীতা রয়, এদের তো একদম এনআরসি নোটিশ পাঠানো হয়েছে। আসামে তো হচ্ছে, এগুলো কি তো ফেক নয়? আমি তো ওইটা তো সরিয়ে রাখলাম। তারপরে এই উত্তরগুলো দেবে। আর একটা জিনিস খুব
ইন্টারেস্টিং আমি বলছি, এই মাস তিনেক আগে দেখবেন দিল্লির এই কালীবাড়ি বাজারে একটা উদাহরণ দেখা গেল, ওখানে কয়েকজন গেরুয়াধারী এসে বললো এই মাছ বাজার এখানে রাখা যাবে না, কালী মন্দিরের কোনো সম্পর্ক নেই। কেন নেই? মাছ কারা খায়? মাছকে আপনি কি তাহলে নরেন্দ্র মোদীকে সমর্থন করেন? না, আমরা যারা যে বিষয়ে কথা বলছেন আপনি সেটা দিয়ে বলুন। মাছ খায় বলে মাছ বাজার নিয়ে এখানে ঢুকছেন কেন? মাছ বাঙালিদের অ্যাটাক করে, সরাসরি অ্যাটাক করা হচ্ছে। দিল্লিতে আমরা ইস্যু করছি এসআইআর হবে না, বাঙালিদের অস্মিতার উপর আঘাত করা হচ্ছে। আমরা মাছ খাই বলে আমরা মোগল? সবাই জানে ওটা বাঙালি এলাকা, ওখানে প্রচুর মানুষ বাঙালি থাকে। কেন এটা দিল্লির প্রশাসন বুঝবে না কেন? তাহলে হেমন্ত বিশ্ব শর্মা কেন বলছে যারা বাংলা ভাষায় কথা বলে, যারা বাংলায় লেখে তাদেরকে সেটা তো আমরা নিন্দা করছি যে কি করে বলে। সেটাই তো, এই তো চোখের সামনে উদাহরণ রয়েছে। বিজয় বর্গী বলছে কি যারা চিড়ে খায় তারা হচ্ছে বাংলাদেশি, মানে আইডেন্টিফাই করতে খুব সুবিধা হবে। এগুলো নিয়ে একটু বলুন না। এটা বল, আমাদের মুখ্যমন্ত্রী অলরেডি পদযাত্রা শুরু করেছে ভাষা আক্রমণ, বাংলা অন্যায় করেছে কি? আমরা ছাড়বো না কাউকে, আমরাও তার সঙ্গে আছি। কোনো বাঙালির নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া উচিত নয় যদি সে এদেশের নাগরিক হয়। আর যদি নাগরিক না হয়, সে যদি অনুপ্রবেশকারী হয়, তাহলে সে নামটা অটোমেটিক্যালি বাদ যাবে। তথ্যটা আমি দেখছি, দাঁড়ান একটু ধরুন না। বেশ হয়ে গেছে, অনেক হয়ে গেছে। 3-4 দিন আগে বিহার থেকে একজন এসে বলল 2 লক্ষ বিহারি এখানে করে কমে খাচ্ছে, ওরা পরিযায়ী শ্রমিক না? আর অন্যান্য মানে ধর্মীয় লোক, অন্যান্য জাতির লোক, অন্যান্য ভাষাভাষীর লোক পশ্চিমবঙ্গে যারা আছে তারা কি বেড়াতে এসেছে? বুঝলাম, আপনার ব্যাখ্যা নিয়েছে আমি। দেবাশিস কোন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, আমার মনে হয় যে অনুপ্রবেশকারী আর শরণার্থী এই দুটো বিষয়ের মধ্যে এখন কোথাও না গুলিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি যারা অনুপ্রবেশকারী তারা অনুপ্রবেশকারী, তাদের কাছে যদি ভুয়ো তথ্য থেকে থাকে বা যে তথ্য তাদের পাওয়া উচিত নয়, তারা যদি জালভাবে এই সার্টিফিকেট বা ভোটার আইডি কার্ড বা আধার কার্ড করে থাকে, আজ না হোক কাল তারা ধরা পড়বেই, এবং সেটা সেই সংশোধনের মাধ্যমেই ধরা পড়বে। আমি এটাই বুঝতে পারছি না, যদি আজকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ একটা বড় সমস্যা হয়ে থাকে, তাহলে সেটাকে কেন এই সরকার বাইপাস করছে? আর কেনই বা বিজেপিও অনুপ্রবেশ নিয়ে কোনো বেশি কথা বলছে না? যারা এখানে ভোটার লিস্টে আছেন তারা রোহিঙ্গা, তারা মুসলিম। আরে ভাই, অনুপ্রবেশ যদি হয়ে থাকে তাহলে তো এখানে সেন্ট্রাল গভর্নমেন্টেরও তো দায় নিতে হবে, বিএসএফের দায় নিতে হবে, হোম মিনিস্ট্রির দায় নিতে হবে। আপনি এই বিষয়টা কীভাবে দেখছেন? আমি আপনার প্রশ্নের উত্তরতে আসছি। তার আগে আমি দুটো কথা বলি। আমার আগে যিনি, আমার কথা শোনা যাচ্ছে? একদম। হ্যাঁ, আমার আগে যিনি তৃণমূলের পক্ষ থেকে বলছিলেন, আমাকে শুধু তাকে এটা মনে করে দিতে হবে, আমরা সংবাদ মাধ্যমে বসে যেগুলো বলি, আমাদের কথা তো মানুষ শোনেন, মানুষ বিশ্বাস করেন, আমাদের তথ্যটা সঠিক দিতে হবে। এই যে কুকুর নিয়ে উনি যেটা বললেন, এটা বাজারে উঠেছিল, এটা কিন্তু নির্বাচন কমিশন আজকে সেটাকে বাদও দিয়ে দিয়েছে, একদম বাদ দিয়ে মানে প্রমাণ করেছে এরকম কোনো ঘটনা নেই। এবং এর আগে যে প্রচারগুলো তৃণমূল করেছিল, কোনো পার্থসারথী ঘোষ বা ইত্যাদি, কারো একটা ভিডিও যে এরকম দেখিয়েছিল পার্থপ্রতিম রায়, তাকে এখন খুঁজেও পাওয়া যাচ্ছে না। মানে এটা আমি কেন বললাম, যে সেটা হচ্ছে যে বাংলার অস্মিতা নিয়ে উনি কথা বলছিলেন, অভয়া থেকে তামান্না এবং কসবা ল কলেজ, তো ডেফিনেটলি বাংলার অস্মিতা কি আমরা তো বুঝতে পারছি। ওয়ারএজ আমি বিজেপিকে সাপোর্ট করে বলছি না, বিজেপির সমর্থক আছেন উনি নিশ্চয়ই বলবেন। বিজেপি কিন্তু মানে আমি যদি সেভাবে ধরি, আপনার বিভিন্ন যে বড় বড় ইনস্টিটিউশন গুলো আছে, আইআইটি থেকে শুরু করে, এইমস থেকে শুরু করে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে শুরু করে, আইএসআই থেকে শুরু করে, আপনি তাদের ডিরেক্টরের নামগুলো দেখুন, তারা কিন্তু সবাই বাঙালি। অতএব যদি বিজেপির অতটাই বাংলার দেশ থাকতো, তাহলে তো এই ডিরেক্টর গুলো বা এই জায়গাগুলো, এই বড় বড় মানে উঁচু জায়গাটা, সব থেকে বড় জায়গাটা বাঙালিরা পেতো না। মানে মোদী তাহলে তো মানে বিজেপি সেটা সরিয়ে দিত। অতএব এই যে বাংলার আবেগকে নিয়ে খেলা হচ্ছে, এটা আমি আগের দিনও আপনাকে বলেছি, আবেগকে নিয়ে খেলা হচ্ছে এবং মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আমি সবাই জানি যে ভোটার লিস্টের এই যে সংস্কার, সেটা অত্যন্ত জরুরি। কারণ এই যে বিহারে যা কথা আগের দিন আমরা বলছিলাম, এত লক্ষ লক্ষ মানুষ মারা গেছেন, তাদের নাম তো বাদ দিতে হবে। এবং এই যে ধরুন 28 লক্ষ মানুষ মাইগ্রেট করে গেছে, তাদের নাম বাদ দিতে হবে। এই যে জায়গাটা আছে, এদের মধ্যে কোনো ভুল নেই। ভুলটা কোথায় হচ্ছে, যে আমাদের ভাবতে হবে যে ভারতবর্ষে প্রচুর গরিব মানুষ আছেন, প্রচুর সাধারণ মানুষ আছেন, তারা কিন্তু কোনোভাবে যদি হ্যারাস্ট হন বা তাদেরকে যদি বিভিন্ন কার্ড বা অনেক কিছু দেখাতে বলতে হয়, তারা কিন্তু বিরক্ত হবেন। মানে আমি এই জায়গাটাই বোঝার চেষ্টা করছিলাম বা বুঝতে চাইছি। মানে ধরুন আপনি তো ফুটবল খেলা জানেন, নিশ্চয়ই জানেন। ধরুন সুপ্রিয় বাবু, আপনি পেনাল্টি বক্সে ড্রিবল করতে করতে ঢুকে গেলেন, 1 মিনিটের জন্য ভাবুন, হঠাৎ আপনার ক্যাপ্টেন দৌড়ে দৌড়ে এলো, বলে দাঁড়াও করে বলটায় হাত দিয়ে দিল। মানে ফুটবল খেলা হচ্ছে, তাহলে কি হবে, পেনাল্টি থেকে আপনি যখন গোল করার মুহূর্তে দাঁড়িয়ে আছেন, সেই জায়গা থেকে আপনার কি হবে, ফ্রি কিক হয়ে যাবে, মানে আপনি গোলটা করতে পারবেন না। আমার শুভেন্দু বাবুর জন্য খারাপ লাগছেন যে উনি কিন্তু প্রচুর লড়াই লড়ছেন, উনি কোথাও একটা কিন্তু দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন্দ্রীয় নেতৃত্ব মমতা ব্যানার্জির হাতে খেলাটা বারবার তুলে দিচ্ছেন। মানে যে সময় এই এসআইআরটা করা হলো, আমি এসআইআর খারাপ কিন্তু বলছি না,
এটা তো অবশ্যই করা দরকার, কিন্তু যে সময় করা হলো, এত তাড়াহুড়ো করার কি সত্যিই কোনো দরকার ছিল? এতে তো মানুষ বিরক্ত হয়ে যাবে। বিরক্ত হবে কার উপর? বিরক্ত হবে বিজেপির উপর। এবং এই সময় যে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের নিমজ্জ ছিল তৃণমূল, একেবারে কোণঠাসা অবস্থায় ছিল, যেভাবে শুভেন্দু অধিকারী লড়াই করছিলেন বা বিরোধীরা লড়াই করছিলেন, সেই জায়গায় এইখানে তৃণমূলের হাতে তো একটা লাইভ বোর্ড দিয়ে দেওয়া হলো না। মানে এটা শুভেন্দু অধিকারী ধরুন ড্রিবল করে ঢুকে গেছিল, বাঙালির আবেগ, বাঙালির অস্মিতা হঠাৎ করে সামনে একদম এসে গেল। এই যে কথাবার্তাগুলো চলে আসছে, এই বাঙালির আবেগ, বাঙালির অস্মিতা, পশ্চিমবঙ্গ যে কোন জায়গায় গেছে বাঙালিরা থেকে ভালো তো আর কেউ জানে না। আমি আপনাকে একটা করে উদাহরণ দেবো। আজকেও ধরুন জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোনি, ছেলে মেয়েগুলোর কি হবে? এতগুলো চাকরি, কোর্টে মামলা হয়ে গেছে, কোর্টে মামলা হয়ে গেছে, কোর্টে মামলা হয়েছে। এবং শুধু তাই নয়, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছে না। রেজাল্ট কবে বেরিয়ে গেছে ভাবুন। মানে এই যে মাসের পর মাস নষ্ট হয়ে যাচ্ছে, একটা শিক্ষাবর্ষ এতগুলো সময় চলে যাচ্ছে, কি বাংলার অস্মিতা নিয়ে আমরা কথা বলছি? মানে বাংলাকে শেষ করে ফেলেছে তৃণমূল। এই তৃণমূলকে সরাতে না পারলে পশ্চিমবঙ্গের দুর্দশা হবে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমি জানি না কেন এই সাপোর্টটা মোদি মানে কেন এই সাপোর্টটা হঠাৎ করে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব করে দিল। আমরা জানি 294টা সিটের মধ্যে 294টাই হয়তো তৃণমূল এবং বিজেপি মিলে পাবে। আপনি বলছেন যে কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং আছে কেন্দ্রীয় সরকার। আমি বলছি না, আপনি খুব ভালো করে ভেবে দেখুন যে এইরকম একটা সময় যখন মমতা ব্যানার্জি একেবারে কোন ঠাটা, তার কাছে এরকম একটা লাইভ বোর্ড দিয়ে দেওয়ার মানে কি? মানে এই নিশ্চয়ই এসআইআর করতে হবে, কিন্তু এই সময় এত তাড়াহুড়ো না করতে পারতো? সাধারণ মানুষ তো আজকে হ্যারাস্ট হয়ে যাবে না, মানে এই জায়গায় দাঁড়িয়ে বা তৃণমূল জায়গায় বোঝাচ্ছে। মানে আপনি খেয়াল করে দেখুন, এখনো কিন্তু একটা গান বেরিয়ে গেছে, আমরা কাগজ দেখাবো না, মানে বিভিন্ন লোকজন প্রচার করছে সেটা, মানে এই নো ভোট তো বিজেপির জায়গায় চলে যাচ্ছে। তার মানে শুভেন্দু অধিকারী এত কষ্ট করে যে জায়গাটা বানাবার চেষ্টা করলো, সেটা কিন্তু জল পড়ে গেল সেই জায়গায়। এবং আমার এখানটাই বারবার বলার চেষ্টা করছে যে আমি বারবার বলেছি যে কোনোদিন কেন্দ্রীয় সরকার চায় না যে মমতা ব্যানার্জি এখান থেকে সরে যাক। না হলে তো সিবিআই আজকে যে জায়গায় পৌঁছে গেছিল, ইডি আজকে যে জায়গায় পৌঁছে গেছিল, তাহলে তো আমরা অন্য চিত্র দেখতাম। কিন্তু আজকে দেখুন সেগুলো কিচ্ছু হয়নি। আপনি বলছেন একটা অন্য ন্যারেটিভ সামনে নিয়ে আসা হয়েছে, যে কারণে কোথাও দুর্নীতি, নারী সুরক্ষা এসব নিয়ে কোনো আলোচনা নেই, তাই তো? আপনি দেখুন আজকে তো বাংলার আবেগ নিয়ে আলোচনা হচ্ছে। বেশ আমি একটা ব্রেক নেব। হ্যাঁ, কুকুরের ওটা তো বেরিয়ে গেছে, ওটা মিথ্যে কথা ছিল, ওটা তো প্রমাণ করে দিয়েছে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নির্বাচন কমিশন ওটা প্রমাণ করে দিয়েছে এটা ভুয়ো। আরে বিহারে কি হচ্ছে রেসিডেন্স সার্টিফিকেট দেখে বিহার তো দেশের বাইরে, তো ঠিকই বলেছেন, রেসিডেন্স সার্টিফিকেট দেশের বাইরে, বিহার তো ভারতবর্ষের একটা আমি একটা ছোট বিজ্ঞাপন বিরতি নেব। বেশ, অরিন্দমের কাছে যাব, আমি একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, ফিরে আসছি, ফিরে অরিন্দমের কাছে যাব, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। তবে এই বিশেষ নিবিড় সংশোধন শুধুমাত্র বিহার বা বাংলায় নয়, এর আজ কিন্তু দিল্লি অবধি পৌঁছে গেছে। আমরা জানি লাস্ট কয়েকদিন ধরে বাদল অধিবেশনে এই বিষয় নিয়েই কিন্তু বিরোধীরা বিক্ষোভ দেখাচ্ছে। যদিও পেহেলগাঁও ইস্যু নিয়ে আলোচনা গত দুদিন হয়েছে, তার বক্তব্য আমরা শুনেছি, আমরা শোও করেছি, কিন্তু এই বিক্ষোভ বন্ধ হচ্ছে না। সেটা পার্লামেন্টের দুটো কক্ষেই কিন্তু চলছে, বিরোধীরা রোজ বিক্ষোভ করছে। এবং সেই বিক্ষোভে একটা ইস্যু যে নির্বাচন কমিশন যেভাবে এই বিশেষ নিবিড় সংশোধন করছে, তাতে ম্যাক্সিমাম দলীয় নিম্নবর্গের মানুষ তারা কিন্তু বাদ হচ্ছে, এবং অনেক পরিযায়ী শ্রমিক আছে তাদের নাম বাদ পড়ে যাচ্ছে, যেটা মানবিকভাবে কখনোই ঠিক নয় বা দেশের সংবিধানের জন্য ঠিক নয়। আমার কাছে অরিন্দমের প্রশ্ন, অরিন্দম, বাংলার প্রেক্ষাপটে আজ যেভাবে এই এসআইআর ইস্যুটা একটা বড় ইস্যু তৈরি হয়েছে, যেখানে বাঙালির অস্মিতা, বাঙালির আবেগ, বাঙালির ভাষা সামনে চলে আসছে, কিন্তু আগামী দিন বাংলা এটা হবে এ নিয়ে কোনো সংশয় নেই। সেখানে অন্য বিরোধী দল হিসাবে বিজেপি তো একটা জায়গা অলরেডি ইতিমধ্যে নিয়েছে, বাম বা কংগ্রেস গোটা বিষয়টা নিয়ে আদৌ কোনো আন্দোলনের পথে নামবে, না তারা সত্যি এই এসআইআর পক্ষে থাকবে? কি স্ট্যান্ড এখন আপনাদের দলের? দেখো, ঘটনা হচ্ছে যদি সংশোধনী না হয় তাহলে মমতা ব্যানার্জির সুবিধেই হয়। তাহলে এই যে মৃত ভোটার যারা রয়েছে তারা এসে মমতা ব্যানার্জির পক্ষে ভোট দিতে পারে। যদি সংশোধনী না হয় তাহলে বাংলাদেশি ভোটার তৃণমূলের কর্মী হিসেবে কাজ করতে পারে, তাতে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির দলের ভালোই হয়। কিন্তু তার মানে তো এই নয় যারা পশ্চিমবঙ্গের সত্যিকারের ভোটার, যাদের ভোটটা পশ্চিমবঙ্গের জল, আলো,
এই সমস্ত কিছুকে ইম্প্যাক্ট ফেলে, তাদেরকে কোনো না কোনো অছিলায় তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এই যে বিজেপির প্রতিনিধি কিছুক্ষণ আগে বলছিলেন যে ভারতবর্ষের যে সমস্ত সীমান্ত এলাকাগুলো আছে তার নাকি ডেমোগ্রাফি পরিবর্তন হয়ে গেছে। আমি পরপর 3টে জেলার উদাহরণ আপনাকে দিচ্ছি। উত্তর 24 পরগনার বনগাঁ একটা কাঁটাতারের এলাকা, নদিয়া জেলার গেদে সীমান্ত বর্ডার, কুচবিহার থেকে ধরে এগুলো সীমান্ত বর্ডার। বিজেপি একবার একটা পরিসংখ্যান করুক, পরিসংখ্যান করে আজ থেকে 10 বছর 20 বছর আগেকার পরিসংখ্যান আর আজকের পরিসংখ্যানে কোথায় ওই জায়গাগুলো একেবারে মানে এই বনগাঁ ছিল মতুয়া অধ্যুষিত, আজকে কোথায় মুসলিম অধ্যুষিত হয়ে গেছে, এটা একবার প্রমাণ করে দিক পশ্চিমবঙ্গের মানুষের সামনে। নইলে ক্ষমা চেয়ে নিক, নইলে ভুলটা স্বীকার করে নিক যে তারা ইচ্ছে করে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মানুষকে মূর্খ বানানোর চেষ্টা করছে, মিসগাইড করার চেষ্টা করছে যে ভারতবর্ষের ডেমোগ্রাফির পরিবর্তন হয়ে যাচ্ছে এই বলে। হ্যাঁ সত্যিই তো ভারতবর্ষে কিছু বহিরাগত মানুষ ঢুকেছে, এমনকি তৃণমূলের রাজ্যসভার সাংসদ পর্যন্ত হয়েছে, কথা তো সত্যি। কিন্তু তার মানে ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, যার সারা ভারতবর্ষে ঘুরে বেড়ানো অধিকার, এমনকি ভারতবর্ষের অন্যান্য রাজ্যেরও তারও পশ্চিমবঙ্গে আসার সম্পূর্ণ অধিকার রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কেউ চাকরি করতে গেছে, কেউ কাজ করতে গেছে, খেতে খেতে গেছে, মাঠে কাজ করতে গেছে, তাকে তাড়িয়ে দেওয়া হবে, তাকে ওই ক্রেন করে বাংলাদেশে ফেরত দেওয়া হবে, আবার গালে চাটি খেয়ে ফ্ল্যাগ মিটিং করে তাকে ফেরত নেওয়া হবে। আচ্ছা বলুন তো, এটা কোনো না কোনো ভাবে বাংলাদেশ, বাংলার অস্মিতা, বাঙালির ভাবাবেগ ইত্যাদি ইত্যাদি ছেড়ে দিলাম, এটা কি কোনো না কোনো ভাবে ভারতবর্ষের আত্মসম্মানে আঘাত নয় যে আমরা আমাদের নিজের লোককে অন্য দেশে পাঠিয়ে দিচ্ছি, আবার দুদিন পরে ফ্ল্যাগ মিটিং করে তাকে ভারতবর্ষে ডেকে নিচ্ছি? এটা কোনো না কোনো ভাবে ভারতবর্ষের যে ইমেজ রয়েছে সেটাকে কি হার্ম করছে না? সেই জায়গায় ভারতবর্ষের যে সরকার রয়েছে তাকে অনেক বেশি মানে কি বলবো, মানে সংযত হওয়ার দরকার এই বিষয়টা নিয়ে। দেখো আমরা পরিষ্কার বলছি, যারা ভারতীয় নয়, যারা অন্য দেশ থেকে এসছে, তাদের ভারতবর্ষের ভোটাধিকার থাকা উচিত নয়। কিন্তু তার মানে এইটা যদি বলে দেওয়া যায় যে কেবলমাত্র বাংলাদেশি, কেবলমাত্র রোহিঙ্গা এরা ভারতবর্ষের ভোটার লিস্টে ইম্প্যাক্ট ফেলছে, এমনটা নয়। দেখো পরিষ্কার কথা বলছি যে যদি গ্রামে আগুন লাগে দেবালয়ও বাদ যায় না, তো সেই জায়গায় আজকে তো আমরা দেখতে পাচ্ছি যেরকম ভাবে মুসলিম লোককে ভারতবর্ষের বাইরে পাঠিয়ে আবার ফেরত নিতে বাধ্য হচ্ছে সরকার, একইভাবে একটা হিন্দু লোক তাকেও ভারতবর্ষের বাইরে পাঠিয়ে আবার ফেরত নিতে হতে বাধ্য হচ্ছে। সবাই সমানভাবে এই যন্ত্রণার শিকার। আমরা পরিষ্কার বলছি যারা ভারতীয় নয় তাদের ভোটাধিকার থাকা উচিত নয়, কিন্তু কোনো ভারতীয় যেন এই হ্যারাসমেন্টের শিকার না হয়। আর একটা কথা যে দেখো বিজেপি তো এটা করেছে যে যখন যেখানে দরকার, এই বিজেপি বিহারে ভোট দরকার, কয়েক লক্ষ ভোটার বেড়ে গেছে, আবার পশ্চিমবঙ্গে হয়তো কিছু ভোটার কমানোর দরকার, তার জন্য একটা প্রসিডিওর চালু হচ্ছে। আমরা বলছি কেন এটা সারা দেশে একসাথে হবে না বলুন তো? এই যে যখন বায়োমেট্রিক্স ইত্যাদি আধার কার্ড হলো সারা দেশে তো একসাথে হয়েছে, প্রত্যেকটা মানুষের হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সারা দেশে একসাথে কেন হবে না? তাহলে তো প্রত্যেকটা মানুষ এই ছাকনির মধ্যে আসে। এত কম সময়ের মধ্যে এই নিবিড় বিশেষ নিবিড় সংশোধন হওয়াটাও খুব মানে সময় সাপেক্ষ ব্যাপার। এত অল্প সময়ের মধ্যে দাদা আপনি একবার বলুন আমাকে, সময়টাকে আপনি কোনটাকে ধরছেন, কোন সময়টাকে প্যারামিটার ধরছেন? না এই যে বিহারের ভোটের আগে হচ্ছে, যেটা বিহারের প্রসঙ্গে এসছে, এক্স্যাক্টলি ওটাই তো বলছি। তার মানে আমাদের বিজেপিকে স্বীকার করে নিতে হবে যে এইটা একটা ভোটমুখী প্রক্রিয়া। একদম এইটা কোন ভারতবর্ষের, এবং আদালতের পর্যবেক্ষণ এই বিষয়টা আছে, আদালতের পর্যবেক্ষণ এই বিষয়টা কেন এত অল্প সময়ের মধ্যে ভারতবর্ষের বা সেই রাজ্যের বিষয় নয়, সেই রাজ্যের উন্নয়ন, সেই রাজ্যের আর্থ সামাজিক অবস্থা, তার জন্য নয়, এটা একটা ভোটমুখী প্রচার। এইটা আগে বিজেপি স্বীকার করে নিক। আমরা বলছি এটা সারা ভারতবর্ষের জন্য ইস্যু। যদি এইটা ইস্যুটাকেই বিজেপি সলভ করতে চায় তাহলে এটা সারা ভারতবর্ষে একসাথে হোক না, কোন চোর যারা লুকিয়ে এসছে তারা পালানোর সুযোগ পাবে না। সেটা না করে ভোটমুখী ভাবে এক একটা রাজ্যে এক একবার প্রচারের হাতিয়ার করে নেওয়া, এটা করে সাধারণ কিছু মানুষকে বোকা বানানো হচ্ছে, যারা তাদের দলের যারা সমর্থক তাদের বোকা বানানো হচ্ছে, আর কিছু সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ তাদের হ্যারাস করা হচ্ছে, এর বেশি কিছু। কিছু বলবেন? বলুন। আমি অ্যাড করছি যেটা রাইটলি আপনি আইডেন্টিফাই করেছেন, আমিও সেটা বারবার বলেছি যে এত কম সময়ের মধ্যে করাতেই এই বিতর্কটা এতটা সামনে এসেছে। এক,
আর দুই হচ্ছে, একটু খেয়াল করে দেখুন, আমি যে কথাটা বললাম যে এখানে যেমন মমতা ব্যানার্জি লাইভ এটা পেয়ে গেলেন, সাপোর্টটা পেয়ে গেলেন, ঠিক একইভাবে যেখানে হয়েছে বিহারে কিন্তু বিজেপি গভর্নমেন্টে ছিল না, ছিল কে? বিজেপি সমর্থিত নীতিশ কুমার। তার মানে কিন্তু তেজস্বী যাদবের জায়গাটা নষ্ট হয়ে গেল এবং নীতিশ কুমার আবার একটা জায়গা তৈরি করবে। মানে এই জিনিসটাকে একটু ভালো করে খেয়াল করবেন। আর অন্য কোথাও কিন্তু এই মুহূর্তে কিছু হচ্ছে না, বাকিগুলো গল্প হচ্ছে। বেশ, মানে ভোটমুখী একটা বেশ 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 বেশ। আজকে আরেকটা ইম্পর্টেন্ট বাইট শোনাবো সঞ্জিত, আপনার কাছে আসবো, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্ট থেকে বেরিয়ে আরও একবার এই এসআইআর এর বিপক্ষে কথা বলেছেন এবং বলেছেন, হুঁশিয়ারি দিয়েছেন, যদি দুটো লোকেরও নাম যায় তাহলে কিন্তু আমরা দেখিয়ে দেবো। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। कुत्ते के नाम पे रेसिडेंशियल सर्टिफिकेट इशू हो रहे हैं, ट्रैक्टर का नाम पे सर्टिफिकेट इशू हो रहा है, ट्रैक्टर और कुत्ता वोट देगा, और जिनका वोट देने का अधिकार है, आम नागरिक और जनता का वोट का हक, ये बीजेपी का सरकार और इलेक्शन कमीशन छीनना चाहते हैं। इलेक्शन कमीशन चाहता ही नहीं है कि लोग अपना वोट दें, क्योंकि लोगों को पता है, और खास करके बीजेपी के नेताओं को और जो लोग ये सरकार चला रहे हैं उन सबको पता है कि अगर जनता को वोट देने का हक मिल गया तो जवाब तो करारा मिलेगा। एसआईआर का एक्चुअल मीनिंग इलेक्शन कमीशन कहता है स्पेशल इंटेंसिव रोल, पर जिस तरीके से रिगिंग चल रहा है, इलेक्शन कमीशन रिगिंग कर रहा है बीजेपी के लिए, ये स्पेशल इंटेंसिव रोल नहीं है, ये स्पेशल इंटेंसिव रिविजन नहीं है, ये साइलेंट इनविजिबल रिगिंग है जो इलेक्शन कमीशन बीजेपी के लिए कर रहा है, बीजेपी के बिहेस्ट में कर रहा है। और चाहे वो अपने जितने ताकत है पूरा ताकत लगा ले, जितने जोर है वो प्रयोग कर ले, लेकिन एक जनता का अगर नाम हटेगा तो बंगाल की जनता दिखा देगा उसका ताकत क्या है। সঞ্জিত দা, সাইলেন্ট আমার একদম ছোট্ট একটা প্রশ্ন আছে, এই না তৃণমূল কিছুদিন আগে ঘটা করে বিভিন্ন জায়গা থেকে সেই ভুয়ো ভোটার যারা নাকি বাইরের রাজ্য থেকে এসছে এই সমস্ত করলো। আচ্ছা, আজকে কেন এই নামগুলোও যদি বাদ যায়, এই অভিষেক ব্যানার্জি বলছেন একটা নাম বাদ গেলে দেখিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি, কেন এই কথাটা উঠছে? তাহলে কি তৃণমূল চাইছে যারা বাইরের ভোটার রয়েছে বা অন্যান্য ভোটার রয়েছে, মৃত ভোটার রয়েছে, তারা থেকে যাক, আর বিজেপির অন্য রাজ্য থেকে আসা ভোটার গুলো থেকে যাক, তাহলে কি তাদের মিলেমিশে খেলতে একটু সুবিধা হয়? এইটা একবার আমি আসবো, এটা উত্তরও নেব দেবুদার কাছে। তার আগে সঞ্জিত দা, সাইলেন্ট ইনভিজিবল রিগিং নতুন সংজ্ঞা না, এই যে এসআরআই হচ্ছে, হ্যাঁ এসআরআই এক কথায় যা হচ্ছে তাতে হচ্ছে কি জোর কা ঝটকা ধীরে সে লাগে। কারণ কি, এই যে এটা হচ্ছে বলে আজকে দেখুন হয় 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 এই গেল 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 রব উঠে গেল। তো এখানে একটা জিনিস মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটু ঝাঁকানাকা দিয়ে দিতে হবে, কারণ বুদ্ধিটা এদের জমে গেছে। বারংবার বলা হচ্ছে যে যারা ভারতীয়, যাদের কাছে ভোটার কার্ড আছে, যারা 1987 সালের আগে থেকে ভোট দিচ্ছে, এবং তিনি যদি নতুন ভোটার হয়, তার বাবা মায়েরা যদি ভোট দিয়ে থাকে, তাদের ভোটার লিস্টে যদি নাম থাকে, তাদের শঙ্কিত ভয় পাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। ভয় কারা পাচ্ছে? ভয় পাচ্ছে একটি মাত্র রাজনৈতিক দল তৃণমূল, তারা ভয় পাচ্ছে। এই জন্য এসআরআই হলে যেখানে যত ভুয়ো ভোটার, মৃত ভোটার এবং রোহিঙ্গা বাংলাদেশি ভোটার যারা বসে আছে, এবং 30% দুধেল গাইরা যদি এখান থেকে সরে যায়, তাহলে তাদের পদস্খলন হবে, সিটটা চলে যাবে। আর একটা কথা, আপনারা সেই 5% ভোট, আর একটা বলছি 5% ভোটের থেকে আমাকে একটুখানি বলতে দিন। কংগ্রেসের যিনি রয়েছেন তিনি বলছিলেন যে কি ডেমোগ্রাফি যদি পরিবর্তন হয়ে থাকে, যদি আমি বলে থাকি, তাহলে দায় কিন্তু আপনাদেরকেও নিতে হবে। কারণ স্বাধীনতার পর থেকে বাংলায় যে সরকার শাসন করেছেন তাদের মধ্যে আপনারাও অন্যতম। কারণ কংগ্রেস, যুক্তফ্রন্ট, সিপিএম এবং এখন বর্তমানে তৃণমূল এই যে সমস্যাটাকে জিইয়ে রেখে দিয়েছিলেন, তার দায়িত্ব কর্তব্য আপনাদেরও ছিল, আপনারা ব্যর্থ। আমরা সেইটাকে বারংবার বলছি, আঙুল তুলে দেখিয়ে দিচ্ছি বর্ডার জায়গাটাকে। 1947 এই যে বর্ডারগুলো যখন হয়েছিল, আপনারা তো তখন সরকারে ছিলেন, আপনারা কেন উদ্যোগ নেননি? আপনাদের কিসের সদিচ্ছার অভাব ছিল যে তখন থেকে তাহলে আপনারা নেননি? আজকে সরকার থেকে চলে যাবার পরও আজকে কংগ্রেস দলটা পশ্চিম বাংলা থেকে তুলে দিয়েছেন, তৃণমূলের হাতে বিসর্জন হয়ে গেছে। তারপরে কথা বলেন, আরে আগে নিজেদের পার্টি অফিসগুলো খোলার চেষ্টা করুন। একটা পার্টি অফিস খুলতে
তুলতে পারেন না, একটা লোক নেই, আপনি বিজেপির সমালোচনা করছেন। আগে জানুন যে আপনাদেরও দায় দায়িত্ব ছিল, আপনারা ব্যর্থ, তার জন্যই আজকে এই অবস্থা। আর আমরা যে জায়গায় আছি, আমরা এসআইআর করছি এইটার জন্য করছি যে পশ্চিমবঙ্গে যারা রয়েছে তারা পশ্চিমবঙ্গের সদিচ্ছা যাদের আছে তারাই লড়াই করছে। আরেকটা বলছিল যে জিনিসটা সেটা হচ্ছে যে যারা প্রকৃত যাদের জায়গা আছে তাদের কর্মসংস্থান আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর পাল্টা কিন্তু বক্তব্য দিয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। কার বক্তব্য কি একবার পাল্টা বক্তব্য শুনেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জানা উচিত, একটু ইতিহাস পড়া উচিত। বাংলাদেশের মতো দেশেরও এনআরসি আছে। এই যে আমরা প্রমাণ করছি না যে ইনি বাংলাদেশের ভোটার, পশ্চিমবঙ্গেরও ভোটার, কিভাবে প্রমাণ হচ্ছে? অভিষেকবাবু একটু পড়াশোনা করুন। বাংলাদেশের যে ন্যাশনাল রেজিস্টার আছে সেই রেজিস্টারে লেখা আছে অভিষেকবাবুর বাড়িতে কতজন থাকে অভিষেকবাবু জানেন না? আমার দেশের হিসেব থাকবে না যে কতজন লোক থাকবে? এনআরসি সরকার ঘোষণা করেনি, এ তো 1947-এ যখন দেশ স্বাধীন হয়েছিল তখন এনআরসি করা উচিত ছিল প্রথম সরকারের। কিন্তু ঘুরপথ নয়, যেদিন সরকারের প্রয়োজন মনে হবে সেদিন সরাসরি এনআরসি হবে। দেবব্রতদা বলুন, আপনি কার কথা শোনালেন? ওনার স্ত্রীরই দুখানা ভোটার কার্ড রয়েছে, উনি নিজেও জানেন। কোথায় কোথায় আশ্চর্যজনক, একটা শিলিগুড়িতে রয়েছে, একটা বোধহয় বালুরঘাটে, একটা তো বাদ যাবে। যা উনি তো জানেন, এত কিছু জানেন, নিজের পরিবারের কথাটা জানেন না, আর হাস্যকর। এই যে বললো না সমজিৎ দা, বললো খুব ভালো কথা, ভারতীয় হয়ে ওটা। হ্যাঁ, ভারতীয় আমি কীভাবে বোঝাবো? আমাকে জন্মসূত্রে ভারতীয় হতে হবে, ইনবর্ন ভারতীয় হতে হবে। তার মানে আমার কি করতে হবে? জন্ম প্রমাণপত্র থাকতে হবে। আরে কটা লোকের জন্ম প্রমাণপত্র রয়েছে? সমজিৎদার রয়েছে, আমার তো নেই। আমি কিভাবে প্রমাণ করবো যে আমি ভারতীয়? আমার আধার কার্ড চলবে না, আমার আধার কার্ড চলবে না, আমার ভোটার কার্ড চলবে না, আমার রেশন কার্ড চলবে না। তাহলে আমি চলবেটা কি? আমি কি করে প্রমাণ করবো? আমি মানে কিছু মানুষের মানে একদম নিম্ন ডকুমেন্ট দেওয়ার কথা বলা হচ্ছে, বলছি তারপর 8টা 10টা 15টা অনেক কিছু আসবে। এই যে বললো না, মানে নির্বাচন কমিশনার কীভাবে, মানে জাতীয় নির্বাচন কমিশন কীভাবে নির্বাচিত হয় জানেন? এই এদের কংগ্রেস আমলে ছিল, সেই সময় মনমোহন সরকার করেছিল কি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একজন, প্রধানমন্ত্রী একজন, এবং লিডার অফ অপোজিশন, এই 3 জন মিলে তারা নির্বাচন কমিশন। হ্যাঁ, এখন সেটা কি হলো? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রধানমন্ত্রী, আর এলো ক্যাবিনেট মিনিস্টারের একটা লোক। মানে খুব যদি চেষ্টাও করে কোনোভাবে, মানে গৈরিকরণ থেকে আমরা বেরোতে পারবো না। মানে ব্যাপারটা আপনি তাহলে বুঝুন। তাহলে এরা বলে দিচ্ছে এই জায়গায় এতগুলো ভোটার, তাহলে এরা জানছে কি করে ভাই? শুভেন্দু অধিকারী বলছে এতগুলো ভোটার বাদ দেবো। তাহলে তোমরা কি তো নির্বাচন কমিশন নাকি ভাই? নির্বাচন কমিশনটা কি বিজেপি হয়ে গেছে নাকি ভাই? সেই উত্তরটা কে দেবে? জানেন শুভেন্দু একটা অভিযোগ করেছে। ও শুভেন্দু শুনুন বিএলও বুথ লেভেল অফিসারদের যাওয়া হয়েছিল, এক মিনিট, ট্রেনিং এ পাঠানো হয়েছিল। তাদেরকে মুখ্যমন্ত্রী দপ্তর অর্থাৎ মুখ্য সচিব সমস্ত ডিএমদের বলেছে তাদেরকে ডেকে নেওয়া হয়েছে, তারা যেন না যায়। শুনুন, এটা তো অন্যায়। শুভেন্দু অধিকারী ওই ব্যঙ্গমির গল্প শুনতেন তো ছোটবেলায়? শুনুন, ব্যঙ্গমির গল্প ছিলাম, ব্যঙ্গমা আছে কি আছে না? ওই রোহিঙ্গা বারে রোহিঙ্গা, কখনো 1.5 কোটি, কখনো 1 কোটি, 1 কোটি 20 লক্ষ, 80 লক্ষ, এইসব গল্প। না, ধৈর্য রাখুন। ওই তারে আমি চোখে দেখিনি, তার অল্প গল্প শুনেছি, তার গল্প শুনে আমি অল্প ভালোবেসেছি তাকে। মানে কিরম দেখতে, উড়ে চলে না, মাথায় 2টো সিং রয়েছে না, সে হাম্বা ডাক করে। একটা রোহিঙ্গার এগেইনস্টে কোনো মামলা আছে সারা দেশে? উত্তর দিতে পারবে শুভেন্দু অধিকারী? পারবে না। কারণ এগুলো মানুষকে এইভাবে একটা জুজু দেখানো, মানে নিজেদের ব্যর্থতার দায়। সেটা কাশ্মীরে দেখুন না, ওখানে গিয়ে লোক ঢুকছে, ওখানে মমতা নিজে পাহাড় দেয় নাকি? লোক আসছে, মারছে, চলে যাচ্ছে। আসাম দিয়ে ঢুকছে, তাই সেখানে মমতা নিজে পাহাড় দেয় নাকি? ত্রিপুরা দিয়ে ঢুকছে, সেখানে মমতা নিজে। আপনি ঠিক করেন না, আপনি তো রাজ্যের দায়িত্বে রয়েছেন দেবুদা, আপনারা কি রয়েছে বলুন না। বিনা টিকিটে বিনা ইয়েতে খালি অন্য রাজ্যে ভ্রমণে চলে যান। যদি টিকিটটা কনফার্ম করুন না, অন্য রাজ্যে যাওয়ার আগে টিকিটটা কনফার্ম করুন। এত জায়গা তো ভোটের জন্য লড়লেন, সব জায়গায় দেখা বিতাড়িত হয়ে গেছে। আরে আগে নিজে যে রাজ্যের ক্ষমতায় আছে সেখানে বারংবার এই অন্যায় হচ্ছে, আগে দেবুদা সেই জায়গাটা দেখুন। বুঝলাম, হাতে আর সময় নেই, দেবাশিসদা মানে আমি বলতে চাইছি যে শেষ করতে হবে। দেবাশিসদা এখন একটা জায়গায়, এমন জায়গায় এসে পৌঁছেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো অলরেডি হুঁশিয়ারি দিয়েওছে, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেওয়া শুরু করেছে। তাহলে আলটিমেটলি যারা এই রাজ্যের
কর্মচারী যারা বুথ লেভেল অফিসার বা এআরও, এবার তারা কোথায় কোন দিকে যাই, আমি 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 চাকরি বাঁচাবো না আমি মানে নিজের কাজটা করবো, সেই জায়গায় চলে যাচ্ছে। আমি যদি থ্রেট কালচার বলতে শুরু করি, আবার আপনি অন্য কথা বলবেন, আমাকে অন্য কারো সাপোর্টার বানাবেন, কিন্তু আমি বলছি যে শুভেন্দু অধিকারীকে একটু ভয় ওরা পাচ্ছেন এই কারণে যে শুভেন্দু অধিকারী কিন্তু সবটা জানেন, কার কোথায় আছে, কারণ উনি ভিতরে ছিলেন, উনি তো সবটা জানবেন। ওইখানটা একটা কোথাও সমস্যা হচ্ছে। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি যে তৃণমূল তার দুর্নীতিটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে যারা মারা গেছে ধরুন ভোটার লিস্ট থেকে নাম চলে গেল, কিন্তু জীবন্ত ভোটারের ভোটটা আপনি আটকাবেন কি করে, সেটাও তো দিয়ে দেবে। মানে এই যে জিনিসটা, এটাকে বিজেপি বা বিরোধীদের ভাবতে হবে যে শুধুমাত্র ভোটার লিস্ট সংশোধন করলে হবে না। মানে সকাল 7টা থেকে 8টায় যে আগে ধরুন ডিএল জানেন তো, মানে ডেড অ্যান্ড লেফট ভোটারদের ভোটটা তৃণমূল ফেলে দিয়ে সকালবেলায় 7টা থেকে ফেলে দেয় ভোটটা। এই যে জায়গাটা ধরুন আপনি কোনোভাবে আটকাবার চেষ্টা করছেন, কিন্তু এবার তো জীবন্ত ভোটারের ভোট, মানে এই যে বুথ দখল, এটা যতক্ষণ না মানে বিরোধীরা করতে পারবে ততক্ষণ কিন্তু তৃণমূলকে সরানো খুব অসুবিধার। আর লাস্ট আমি শেষ করবো এটা বলে, সঞ্জিত দা আমাকে প্রতিবাদ করুন, বিরোধিতা করুন এখানে বসে, কিন্তু দলের মধ্যে কথা বলুন যে এরকম একটা সময়ে যখন অভিষেক ব্যানার্জির এত মানে মণিপাল অভিষেক ব্যানার্জির হাতে চলে গেছে, এই অভিষেক ব্যানার্জির হাতে চলে গেছে, এই যে এত অভিষেক ব্যানার্জির সম্পত্তি, এই সিবিআই ইডি, এই জায়গাগুলোকে যদি হাইলাইট করতেন মানুষ কিন্তু তৃণমূল কাছ থেকে মুখ ফিরিয়ে নিত, কারণ অলরেডি সব দুর্নীতি চোখের সামনে। তা না করে এই যে লাইভ, উনি তো বিদেশি প্রতিনিধি দলে ছিলেন, তিনি তো বিশ্বের ঘুরে এসেছেন, পেহেলগাঁও নিয়ে যে টিম তৈরি হয়েছিল, আমাকে কাটতে পারলেন, কিন্তু এই যে আপনাদের দিকে মানুষকে মুখ ফিরিয়ে নিয়ে নেয় তাহলে তো মুশকিল হয়ে যাবে। ফিরে নিল আর তাকাবে কার দিকে একটু বলুন, আকাশের দিকে? সেটা জনগণ ঠিক করবে, সেটা জনগণ ঠিক করবে। ঠিক আছে, ঠিক বলেছেন, আরে জনগণের উপর ভরসা রাখুন না, তারপর মোড়া কান্না কাঁদবেন না। বিশেষ নিবিড় সংশোধন আগামী দিন বাংলায় কখন হবে, কিভাবে হবে, সেই বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে সেটা আমাদের হয়তো জানা নেই, কিন্তু হওয়ার আগেই, সিনেমা শুরু আগেই যে ট্রেলার আমরা দেখতে পাচ্ছি তাতে এটা ঠিক খুব পরিষ্কার, যেদিন থেকেই এখানে বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং সেই কাজ শুরু হবে, এই বাংলা যে আবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হবে না, রাজনৈতিক উত্তাপ থাকবে না, রাজনৈতিক তজ্জা থাকবে না, সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। অর্থাৎ কিছু না কিছু ঘটবে এবং আগামী দিন আমাদের সেদিকে নজর থাকবে। অবশ্যই আবারও বলছি, এই বিশেষ নিবিড় সংশোধন প্রয়োজন। অনুপ্রবেশকারী হিসেবে যারা এদেশের ভোটার লিস্টের নাম তুলেছেন তাদের নাম বাদ দেওয়া প্রয়োজন। সেখানে মুসলিম বা হিন্দু ধর্মের ভিত্তিতে সেটা না ভাগ করে মানুষ বা একদম টেকনোলজির মাধ্যমে বা সিস্টেমের মাধ্যমে ন্যায্য ভোটার, বৈধ ভোটারদের ঠিক করা উচিত, যাতে আমাদের রাজ্যের মানুষ যারা বৈধ ভোটার তারা যেন ঠিকঠাক মতন ভোট দিতে পারে বা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। আমাদের সেদিকে নজর থাকবে। অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করছি। উপস্থিত সমস্ত দিতে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।